সকলকে আজকে জিকে ক্লাসে স্বাগত। দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের সংসদকে নিয়ে বা পার্লামেন্টকে নিয়ে। ঠিক আছে, আমাদের যে ভাগ 5 রয়েছে সংবিধানের, সেখানে অনেক বড় একটা চ্যাপ্টার, তোমরা জানো অনেক বড় একটা ভাগ। তো আমরা সেখানে ভাগ 5টাকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে তোমার পার্লামেন্ট, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, তো তার মধ্যে এক্সিকিউটিভের মধ্যে কাকে কাকে আমরা পড়েছি, একটা হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পড়ছিল তোমার এক্সিকিউটিভের মধ্যে। আজকে আমরা আলোচনা করব পার্লামেন্টকে নিয়ে। পার্লামেন্ট মানে কি, যে সংসদ যেখানে আমাদের এমপিরা বসে, রাজ্যসভা লোকসভার যারা এমপি রয়েছে, যারা যেখানে বৈঠক করে সেটাকে বলা হচ্ছে পার্লামেন্ট। এবং এখানে আমরা রাজ্যসভা এবং লোকসভার এমপিরা কিভাবে নির্বাচিত হয় সেই প্রসেসেও আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমাদের যে সংসদটা রয়েছে সেটা হচ্ছে কি, আমাদের যে পার্লামেন্ট বা সংসদ রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের আইন প্রণয়নকারী অঙ্গ। মানে কি, সেই অঙ্গটার মাধ্যমে বা সেই পার্লামেন্টের সাহায্যেই কেন্দ্রীয় সরকার আইন তৈরি করে। ঠিক আছে, প্রথমত 1 নম্বর পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সংসদ কি, সংসদ হচ্ছে কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ। নেক্সট, সংসদীয় সরকার পদ্ধতি গ্রহণের কারণে এটি ভারতীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটি প্রাক বিখ্যাত এবং কেন্দ্রীয় অবস্থান দখল করে এবং সরকারের পশ্চিমমন্ত্রী মডেল হিসাবে পরিচিত। এখানে একটা জিনিস মনে রাখবে, যে আমাদের পার্লামেন্ট রয়েছে তাকে বলা হচ্ছে সরকারের পশ্চিমমন্ত্রী মডেল। ঠিক আছে, এই প্রশ্নটা এসএসসি সিজিএল এই পরীক্ষায় এসেছে, যে কেন্দ্রীয় সরকারের পশ্চিমমন্ত্রী মডেল কাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের সংসদকে। ঠিক আছে, এরপর আমাদের যে সংসদ রয়েছে সেই সংসদকে বা পার্লামেন্টকে নিয়ে আলোচনা দেখতে পাবে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 79 থেকে 122 পর্যন্ত, মানে 79 থেকে 122 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে তার মধ্যে আমাদের পার্লামেন্ট বা সংসদকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট ব্যবস্থাটা কোথা থেকে আমরা নিয়েছি, সেটা আমরা নিয়েছি ব্রিটিশদের কাছ থেকে। ঠিক আছে, কোথা থেকে নিয়েছি, ব্রিটিশদের কাছ থেকে, মানে ইউনাইটেড কিংডম থেকে আমরা নিয়েছি। এবং ইউনাইটেড কিংডমকে বলা হয় পার্লামেন্টারি সিস্টেমের জননী, বা তোমার সংসদীয় যে প্রণালী তার জননী বলা হয় ইউনাইটেড কিংডমকে। ঠিক আছে, এরপর দেখো আমরা এতদিন ধরে যখন সংবিধান পড়ছি, আমরা দুটা ওয়ার্ড মানে কন্টিনিউয়াসলি পেয়েছি, একটা হচ্ছে ডেমোক্রেসি, ডেমোক্রেসি, আর একটা হচ্ছে রিপাবলিক। ডেমোক্রেসি আর রিপাবলিক, এখানে আমরা একটা জিনিস আলোচনা করব, ডেমোক্রেসি আর রিপাবলিক কি। ডেমোক্রেসি মানে হচ্ছে কি, দেশের প্রতিনিধিদের জনগণ দ্বারা নির্বাচন করা হয়। ঠিক আছে, কি বলছি, যে দেশের প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে যখন জনগণ নির্বাচন করে তখন তাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। ঠিক আছে, যেমন আমাদের দেশের প্রতিনিধি কারা, এমপিরা, তারাই আমাদের দেশটাকে চালাচ্ছে। তো তাদেরকে আমরা নির্বাচন বা ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করি। ঠিক আছে, দেখবে লোকসভার ভোট হয় প্রতি 5 বছর অন্তর। তো যে দেশে এই সিস্টেমটা রয়েছে সেটাকে বলা হবে ডেমোক্রেটিক কান্ট্রি। যেমন ভারত এবং ব্রিটেন, ইউনাইটেড কিংডম, এই দুটো জায়গাতেই দেশের প্রতিনিধিদেরকে ইলেকশনের মাধ্যমে নির্বাচন করা হয়। কিন্তু রিপাবলিক কাকে বলছে, রিপাবলিক বলছে দেশের প্রধানকে
প্রধানকে যদি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়, তার মানেটা কি? দেখো, ব্রিটেন বা ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম এবং ইন্ডিয়ার মধ্যে এখানে একটা পার্থক্য। দুটোই ডেমোক্রেটিক কান্ট্রি, দুটা জায়গাতেই দেশের প্রতিনিধিদেরকে জনগণ নির্বাচন করে, কিন্তু ইউনাইটেড কিংডমের যে দেশের প্রধান সেটাকে সেখানকার মহারানী, ঠিক আছে? ব্রিটেনের প্রধান হচ্ছে মহারানী, তাকে কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় না, সেটা তাদের বংশগত পরম্পরাতেই চলে আসছে, ঠিক আছে? তার জন্য ইউনাইটেড কিংডম কিন্তু রিপাবলিক কান্ট্রি নয় বা গণতান্ত্রিক দেশ নয়। কিন্তু ভারতবর্ষের প্রধানকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে? আর আমাদের দেশের রাষ্ট্রপতিকে যে নির্বাচনের মাধ্যমে আনা হয় বা নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত করা হয়, সেটা তোমরা আগের ক্লাসে দেখতে পেয়েছো, তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করেছি। তো তার জন্য ভারত হচ্ছে রিপাবলিক কান্ট্রি, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস নোট করে রাখবে, পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে ভারত ডেমোক্রেটিক এবং রিপাবলিক উভয়, ঠিক আছে? মানে ভারতের মধ্যে ডেমোক্রেসিও রয়েছে আর রিপাবলিক কান্ট্রিও বটে, ঠিক আছে? এইটা হচ্ছে। আরেকটা জিনিস দেখো, আমাদের যে পার্লামেন্ট, ঠিক আছে, সেই পার্লামেন্টে দুটা ঘর রয়েছে, ঠিক আছে? আমাদের সংসদীয় ব্যবস্থায় দুটা ঘর কি কি? দেখো, সংসদীয় ব্যবস্থায় দুটা ঘর রয়েছে, কি কি? একটার নাম হচ্ছে রাজ্যসভা, আর একটার নাম হচ্ছে লোকসভা, ঠিক আছে? আর যদি বলা হয় কটা অঙ্গ রয়েছে আমাদের সংসদীয় ব্যবস্থায় তিনটা। একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি। দেখো, দুটা ঘর মানে কি? এই দুটা ঘরে কারা বসে? এমপিরা বসে। আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, বারবার এমপি বলছি তো তার জন্য ফুল নেমটা বলে দিচ্ছি, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, তারা বসে কোথায়? রাজ্যসভা বা লোকসভায়। আর অঙ্গ রয়েছে তিনটা, একটা হচ্ছে রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি। এই তিনটা অঙ্গ মিলিয়ে কি তৈরি করে? এই তিনটা অঙ্গ মিলিয়ে তৈরি করে আমাদের দেশের আইন ব্যবস্থা। দেখো, কোনো একটা বিল, সেটা রাজ্যসভায় এবং লোকসভায় যখন পাস হয়ে যায়, তখন সেটা বিল হিসাবেই থাকে, যতদিন না রাষ্ট্রপতি সেটাতে সিগনেচার করছে, অ্যাসেন্ট অন বিল, ঠিক আছে? যতদিন না রাষ্ট্রপতি সিগনেচার করছে, সেটা কিন্তু একটা আইনে তৈরি হয় না। তার মানে কি? কোনো কিছু বা কোনো একটা বিলকে আইনে পরিণত করতে গেলে রাজ্যসভা এবং লোকসভার থেকে তো পাস হতেই হবে, তারপর রাষ্ট্রপতি আর্টিকেল 111 ব্যবহার করে যতক্ষণ না সেটাতে সিগনেচার করছে, সেটা আইন তৈরি হতে পারে না। তার জন্য তার জন্য আমাদের সংসদীয় ব্যবস্থায় তিনটা অঙ্গ রয়েছে, একটা রাজ্যসভা, একটা লোকসভা এবং একটা রাষ্ট্রপতি, ঠিক আছে? এরপর আমরা এই রাজ্যসভা, লোকসভা এবং পার্লামেন্ট, এই তিনটা বিষয়কে নিয়ে আলোচনা করব। দেখো, এই আর্টিকেলগুলো মনে রাখার একটা সহজ ট্রিক বা সরল ট্রিক রয়েছে। সরল ট্রিকটা কি? দেখো, আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 79 সংসদকে নিয়ে আলোচনা করেছে, ফর সংসদ। আর আর্টিকেল নাম্বার 80 রাজ্যসভাকে নিয়ে, ফর রাজ্যসভা। আর আর্টিকেল 81 লোকসভাকে নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে? তাহলে এটা একটা ট্রিক মনে রাখার। এই সরল শব্দটা মনে রাখলে আর্টিকেল 79, 80, 81 পরপর, ঠিক আছে? তো প্রথমত আমরা আর্টিকেল নাম্বার 79 কে নিয়ে আলোচনা করি। আর্টিকেল 79, দেখো আর্টিকেল 79 যেটা রয়েছে, তার আগে দেখি ক্লাস হচ্ছে। দেখো, আর্টিকেল 79 কি বলছে? যে ভারতে একটা পার্লামেন্ট থাকবে বা সংসদ থাকবে, এবং
এই আর্টিকেল 79 অনুসারেই বলা হয়েছে যে আমাদের যে পার্লামেন্ট তার দুটা ঘর এবং তিনটা অঙ্গ। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 79। কি বলছে আর্টিকেল 79? বলছে যে আমাদের দেশে বা ভারতে সংসদীয় ব্যবস্থা থাকবে এবং তার দুটি ঘর, এক রাজ্যসভা ও দুই লোকসভা, ঠিক আছে, এবং তিনটি অঙ্গ, এক রাজ্যসভা, দুই লোকসভা, তিন রাষ্ট্রপতি। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 79 এইটুকুই বলেছে। এরপর দেখো তোমরা এখানে দেখতে পাবে এই যে পার্লামেন্টের ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের নতুন পার্লামেন্ট। এটা 2023 সালে নরেন্দ্র মোদী বিনায়ক দামোদর সাভারকারের 140তম জন্ম বার্ষিকীতে এই নতুন পার্লামেন্টের উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, এটাকে টাটা কোম্পানি বানিয়েছে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে, 2023 সালে বানানো হয়েছে। কিন্তু আমাদের যে প্রথম পার্লামেন্ট সেটা হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরাতন এবং প্রথম পার্লামেন্ট। তো প্রশ্ন থাকবে এটাকে কে বানিয়েছে? এটাকে বানিয়েছিল এডউইন লুটিয়েন্স। কে বানিয়েছিল? এডউইন লুটিয়েন্স। ঠিক আছে, এডউইন লুটিয়েন্স। আর নতুন যে পার্লামেন্ট রয়েছে সেটা কে বানিয়েছে সেটার একটা কমপ্লিট ডিটেলস তোমাদেরকে দেবো, কারণ এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের আর্টিকেল 79 পার্লামেন্টকে নিয়ে আলোচনা করে। ঠিক আছে, বুঝতে পারলে? সেখানে বলেছে যে রাজ্যসভা লোকসভা দুটো হাউস থাকবে এবং তিনটা অর্গান। এখানে আরো একটা জিনিস বলা হয়েছে আর্টিকেল নাম্বার 79-এ। সেখানে কি বলা হয়েছে যে সংসদ যে কোনো অন্তররাষ্ট্রীয় সন্ধিকে, একটু নোট করবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে। সংসদ যে কোনো অন্তররাষ্ট্রীয় সন্ধিকে ভারতের যে কোনো রাজ্যে লাগু করতে পারে। ঠিক আছে, ওই রাজ্যের অনুমতি না নিয়ে। তাহলে এটাও কিন্তু আর্টিকেল 79-এ রয়েছে। তো পার্লামেন্টারি ব্যবস্থা আর্টিকেল 79 নিয়ে তোমরা হয়তো বুঝতে পেরেছো কি রয়েছে না রয়েছে। এরপর আমরা চলে যাব সরলা রতে, মানে রাজ্যসভাকে নিয়ে। রাজ্যসভার চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 80-তে রয়েছে। ঠিক আছে, সেখানে 80 নাম্বার যে আর্টিকেল বা 80 নাম্বার আর্টিকেল, সেখানে রাজ্যসভার গঠন বা রূপরেখা সেটা কিন্তু দেওয়া হয়েছে। কয়েকটা জিনিস মনে রাখবে। দেখো, যেহেতু রাজ্যসভার কোনোদিন বিঘটন হয় না, কারণ তোমরা যখন রাজ্যসভার আমরা ইলেকশন প্রসিজারটা দেখবো, সেখানে দেখবো প্রত্যেক 2 বছর অন্তর ভোট হয় এবং এক একজন এমপির 6 বছরের কার্যকাল। ঠিক আছে, তার জন্য এখানে রাজ্যসভা কোনোদিন ভেঙে যায় না। লোকসভা যেমন প্রতি 5 বছর অন্তর ভেঙে যায়, নতুন করে আবার তৈরি হয়। ভেঙে যায় বলতে কি, ওই যারা সদস্য থাকে তাদের সদস্যতা পদ বাতিল হয়ে যায় এবং তাদেরকে নতুন করে ভোটে দাঁড়াতে হয়, এই প্রসিজার। কিন্তু রাজ্যসভায় কোনোদিনও সেই ঘটনাটা ঘটে না, একসাথে কোনোদিনও সবাইকার বিঘটন হয় না। প্রতি 2 বছর অন্তর অন্তর ভোট হয়, তার কারণে প্রত্যেক সময়ে রাজ্যসভা কিন্তু গঠন অবস্থায় থাকে। তার জন্য এটাকে বলা হচ্ছে স্থায়ী সদন। স্থায়ী সদন, এই ব্যাপারটা যখন আলোচনা করব তখন ভালোভাবে বুঝতে পারবে। স্থায়ী সদন, এবং এটাকে বলা হয় পার্লামেন্টের দ্বিতীয় সদন।
দ্বিতীয় সদন, কারণ বেশিরভাগ পাওয়ার রয়েছে লোকসভার কাছে, ঠিক আছে। এরপর দেখো এই রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভার প্রথম বৈঠক হয়েছিল তোমার 3 এপ্রিল 1952-তে, ঠিক আছে। এবং তখন এই রাজ্যসভার নাম ছিল কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে 3 আগস্ট 1954-এ এটার নাম পরিবর্তন করে কি করা হয়, রাজ্যসভা, রাজ্যসভা করা হয়। তাহলে প্রথমে এটা কি নাম ছিল, কাউন্সিল অফ স্টেট, এবং পরবর্তী ক্ষেত্রে 1954 সালে এটার নাম হয় রাজ্যসভা। এরপর দেখো রাজ্যসভা, রাজ্যসভার সর্বোচ্চ কতজন সদস্য হতে পারে, 250 বলা রয়েছে, 250 জন। তার মধ্যে বর্তমানে সদস্য সংখ্যা কতগুলি, বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 245, ঠিক আছে, বর্তমানে 245টা। তার মধ্যে 12 জনকে নমিনেট করে কে, প্রেসিডেন্ট। এরপর বলবে এটা তো কোথাও লেখা নেই, আমাদের সংবিধানের আর্টিকেল 81A তে লেখা রয়েছে, ঠিক আছে, 81 তে লেখা রয়েছে যে আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারে। এই 12 জন কোন কোন ফিল্ডের হতে পারে, এক হচ্ছে বিজ্ঞান বিভাগে পারদর্শী বা আর্টসের পারদর্শী, ঠিক আছে, ঠিক আছে, এদেরকে কিন্তু রাজ্যসভায় মনোনীত করতে পারে। কে করতে পারে, প্রেসিডেন্ট। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 80 তে বা 80 ক-তে লেখা রয়েছে, ঠিক আছে। আরো কি বলেছে, ভারতীয় সংবিধানের 4র্থ তফসিলে রাজ্যসভার আসন বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে যে রাজ্যসভার যে সিটগুলো রয়েছে না, আমি কি বললাম টোটাল 245টা সিট রয়েছে, তার মধ্যে কোন রাজ্য কতগুলা করে সিট পাবে সেটা নিয়ে আলোচনা তো থাকা দরকার। তার জন্য আমাদের যে সংবিধান রয়েছে সেখানকার যে 4th শিডিউল, ঠিক আছে, যে 4th শিডিউল রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে যে কোন রাজ্য কতগুলা করে সিট পাবে, ঠিক আছে। এই যে রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করেন, ঠিক আছে। তাহলে দেখো 245-এর মধ্যে যদি 12 জনকে মনোনীত করে তাহলে ইলেক্টেড মেম্বার হচ্ছে 238 জন, ঠিক আছে। এই 238 জন যে মেম্বার রয়েছে এরা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধি করে। এদের ভোট কিরকম ভাবে হয়, ঠিক আছে। এই যে 238 জন আছে এদের ভোট কিরকম ভাবে হয়, প্রথমত এদের ভোট হয় ইনডাইরেক্ট, মানে জনগণ সরাসরি ভাবে অংশগ্রহণ করে না। তাহলে এদেরকে ভোট কারা দেয়, এদেরকে ভোট দেয় বিভিন্ন এমএলএরা, ঠিক আছে। প্রত্যেকটা রাজ্য, ধরো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলকে যদি বলে তোমাদেরকে আমি 5টা রাজ্যসভা সিট দিলাম, এই 5টা রাজ্যসভার সিটকে ভর্তি করতে গেলে কি করবে, রাজ্যসভার আমাদের ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তিকে নমিনেট করবে এবং তাদেরকে ভোট কে দেবে, এমএলএ। ধরো পশ্চিমবঙ্গের একটা পার্টি এ, একটা পার্টি বি, ঠিক আছে। তো এ পার্টির কাছে রইলো ধরো 2টা সিট আর বি পার্টির কাছে রইলো 3টা সিট, ঠিক আছে। এটা হয় ওপেন ভোটিং, মানে কি এ পার্টির যদি এই যে 2টা সিটের মধ্যে একজন সি একজন বি ভোটে দাঁড়ায় আর যদি এফ ভোট দেয় তাহলে এফ কে দেখাতে হবে সে কাকে ভোট দিচ্ছে, সি কে না ডি কে। বা এদের যদি দাঁড়ায়, দাঁড়াও ক্লিয়ার করে বুঝায়, ঠিক আছে, এবিসিডি তে ভালো বোঝা যাচ্ছে না। দেখো ধরো পশ্চিমবঙ্গের রাজ্যসভা ভোটের জন্য 2টা পার্টির থেকে 2জন ভোটে দাঁড়াইছে, একটার নাম হচ্ছে তোমার ত্রিনি আর একটা নাম হচ্ছে সিপি, ঠিক আছে। এই 2টা পার্টি, ত্রিনির হয়ে ভোটে দাঁড়াইছে সৌরভ, ঠিক আছে, আর সিপির হয়ে দাঁড়াইছে সচিন। এরপর তুমি হচ্ছে একজন এমএলএ, আর তুমি এমএলএ, এটা হচ্ছে তুমি, তুমি হচ্ছে একজন এমএলএ এবং তুমি কোন পার্টির, ত্রিনি পার্টির, ঠিক আছে। তোমার ভোটটা হবে ওপেন ভোট, মানে
তুমি যে কাকে ভোট দিচ্ছ, সৌরভকে নাকি সচিনকে, সেটা কে দেখতে পাবে? সেটা সবাই দেখতে পাবে। মানে তুমি যে পার্টির, এই যে ত্রিনী পার্টি দেখতে পাবে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে ওপেন ভোটিং। তাহলে রাজ্যসভার ভোট হয় ওপেন ভোটিং এবং ইনডাইরেক্ট ভোটিং, ঠিক আছে, বুঝতে পেরেছো কিরকম হয় ওপেন এবং ইনডাইরেক্ট? তাহলে ইনডাইরেক্ট অ্যান্ড ওপেন ভোটিং, ঠিক আছে। নেক্সট, রাষ্ট্রপতি কোন কোন জায়গা থেকে নমিনেট করে আমি বললাম, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ বা সমাজ সেবা, ঠিক আছে। আর রাজ্যগুলির প্রতিনিধিরা রাজ্যসভার, বললাম না, বিধানসভার যারা নির্বাচিত সদস্য রয়েছে, মানে এমএলএ যারা রয়েছে, তারা ভোট দিয়ে এই রাজ্যসভার এমপিদেরকে নির্বাচিত করে। আরেকটা হচ্ছে কি, লোকসভা, কি বলে, রাজ্যসভার যারা সদস্য হয় তারা আমাদের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও কিন্তু সদস্য হতে পারে। এরপর হচ্ছে রাজ্যসভার না কয়েকটা পাওয়ার রয়েছে। তার আগে দেখো, আমাদের দেশে 250টা সদস্য হওয়ার কথা, কিন্তু 245টা সদস্য কেন আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আমাদের যে সিটের বিভাজন, সেটা কিন্তু আজকের নয়, অনেকদিন আগে এই বিভাজনটা করা হয়েছে এবং এটা পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করা হবে, ঠিক আছে। কিন্তু 250টা থেকে 245 কেন হলো, কারণ কি, তোমরা জানো আমাদের যে জম্মু এবং কাশ্মীর এরিয়া রয়েছে, তার মধ্যে কিছুটা এরিয়া, ঠিক আছে, তার মধ্যে কিছুটা এরিয়াকে দখল করে নিয়েছে ওই যে আতঙ্কবাদী দেশ পাকিস্তান। এটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর, তার মধ্যে এই এরিয়াটাকে বলা হচ্ছে পিওকে, এই জায়গাটাকে তো দখল করে নিয়েছে না কে, পাকিস্তান। তার জন্য আমাদের সিট সংখ্যা বর্তমানে 245টা, ঠিক আছে। এরপর আমরা পাওয়ার তো দেখবোই, রাজ্যসভার কি কি ক্ষমতা রয়েছে। তার আগে একটা দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে রাজ্যসভার কখনো বিঘটন হয় না। তার মানে কি, ধরো তুমি 2010 সালে রাজ্যসভার একজন সদস্য হলে, ঠিক আছে, তোমার কার্যকাল হচ্ছে 6 বছর। রাজ্যসভার যারা এমপি হয় তাদের কার্যকাল হচ্ছে 6 বছর, মানে 2016 পর্যন্ত তোমার কার্যকাল। কিন্তু রাজ্যসভার একবারই সবাই নির্বাচিত হয় না, কি হয়, প্রতি 2 বছর অন্তর অন্তর ভোট হয়, ঠিক আছে। 2010 সালে একবার ভোট হলো, তারপরে 2012-তে হবে, তারপর 2014-তে হবে, ঠিক আছে, তারপর 2016-তে হবে। দেখো, 2010-এ একবার হয়ে গেছে, তারপর 2012, 2012-র পর কখন হবে, 2014-তে, 2014-র পর 2016-তে, মানে টোটাল 2016 থেকে 3বার ভোটিং হচ্ছে, ঠিক আছে। তো প্রতি 2 বছর অন্তর অন্তর, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কি হয়, ঢুকছে এবং বেরাচ্ছে। তার মানেটা কি, তার মানে দেখো, এটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। এইখানে প্রতি 2 বছর অন্তর কিছু জন ঢুকছে, কিছু জন বেরাচ্ছে, আবার কিছু জন ঢুকছে, আবার কিছু জন বেরাচ্ছে। তার মানে কি, এই রাজ্যসভাটা কখনোই সম্পূর্ণ খালি হয় না, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হচ্ছে স্থায়ী সদন বা আপার হাউস। কি জন্য বলা হয়, কারণ রাজ্যসভা কখনো খালি হয় না, প্রতি 2 বছর অন্তর অন্তর ভোট হয়, কিছু জন বেরায়, কিছু জন ঢুকে, কিছু জন বেরায়, কিছু জন ঢুকে। মনে রাখবে, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য, ঠিক আছে, 1/3 সদস্য কি হয়, নির্বাচিত হয়। মানে 1/3, 1/3 ভাগ তোমার বেরিয়ে যাচ্ছে, আবার 1/3 ভাগ ঢুকে যাচ্ছে। তার মানে এটা কি, কখনোই খালি হয়ে যাচ্ছে না। দেখো, লোকসভায় কি হয়, লোকসভাতে কি হয়, প্রত্যেক 5 বছর অন্তর ভোট হয়। মানে 5 বছর একটা এমপি কিছুজন থাকলো, তারপরে আবার একসাথে বেরিয়ে গেল। আবার মানে ধরো 2024-এ লোকসভার ভোট হয়, তাহলে তাদের কার্যকাল 2029 পর্যন্ত, ঠিক আছে।
তো 29 পর্যন্ত কার্যকাল করার পর তারা সবাই একসাথে লোকসভা থেকে বেরিয়ে যাবে, আবার 2029-এ ইলেকশন হবে এবং পরবর্তী ইলেকশনে আবার নতুন করে এমপিরা আসবে। তো এই জন্য কি হয় যে একটা সময় পর লোকসভা কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে, তার মানে কি 2029-এ সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে, কিন্তু রাজ্যসভা কোনোদিনও খালি হয় না। তার কারণ কি, সেখানে তো প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিছু মানুষের করে বা কিছু এমপির ভোট হয়েই যাচ্ছে, তার মানে কি তাদেরকে কখনো খালি করা হয় না। ঠিক আছে, এরপর রাজ্যসভার কিছু পাওয়ার রয়েছে। পাওয়ার গুলো কি কি রয়েছে দেখো। প্রথমত রাজ্যসভা আর্টিকেল 249 ব্যবহার করে, ঠিক আছে, আর্টিকেল 249 ব্যবহার করে যে স্টেট লিস্ট রয়েছে, স্টেট লিস্টে আইন তৈরি করার অধিকার, স্টেট লিস্টে আইন তৈরি করার অধিকার কাকে দেয়? লোকসভাকে দেয়। দেখো আমি কি বলছি, আইন তৈরি করার অধিকার লোকসভাকেই দেয়। কে দেয়? রাজ্যসভা দেয়। আর্টিকেল 249 ব্যবহার করে যে স্টেট লিস্ট রয়েছে, তোমরা জানো আমাদের সংবিধানের শিডিউল 7 কি বলছে, যে আমাদের দেশের ক্ষমতাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট। ঠিক আছে, এই যে স্টেট লিস্ট, যখন একটা রাজ্যে সংবিধান ধাঁচাটা ভেঙে যাবে না, মানে সেইখানকার যদি অবস্থা খারাপ হয়ে যায় বা রাষ্ট্রপতি শাসন লেগে যায়, তখন সেখানে আইন তৈরি করবে কে? পার্লামেন্ট। ঠিক আছে, তো পার্লামেন্ট যে আইন তৈরি করবে, তার জন্য আর্টিকেল 249 বলছে যে স্টেট লিস্টে বা রাজ্যের যে লিস্ট, সেখানে আইন তৈরি করার যে অধিকার, সেটা রাজ্যসভা কাকে দেয়? লোকসভাকে দেয়, আর্টিকেল 249 ব্যবহার করে। বুঝতে পেরেছো ব্যাপারটা? রাজ্যসভা নিজে আইন তৈরি করে না, কি করে? 249 নাম্বার আর্টিকেল ব্যবহার করে সেটা লোকসভাকে দিয়ে দেয় যে তুমি আইন তৈরি করো। এটা হচ্ছে কি রাজ্যসভার একটা ক্ষমতা। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার যে আর্টিকেল 312, এই 312 ব্যবহার করে আমাদের যে অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে, ঠিক আছে, যেমন আইপিএস, আইএস, তো এদেরকে নির্মাণ করার যে অধিকার, সেটাও রাজ্যসভা লোকসভাকে দেয়। ঠিক আছে, কে দেয়? রাজ্যসভা লোকসভাকে দেয়। ঠিক আছে, 312 ব্যবহার করে। আরেকটা কি অধিকার রয়েছে, যেমন ধরো আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতির প্রতি তাকে যদি পদ থেকে হাঁটাতে হয়, তার জন্য যে একটা প্রসেস চালু করতে হয়, ঠিক আছে, রিমুভাল যে প্রসেস, ধরো আমাদের যে উপরাষ্ট্রপতি, তাকে রিমুভ করতে গেলে তার পদ থেকে যদি হাঁটাতে হয়, তো সেই যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটা কোন সদন থেকে চালু হবে? সেটা কিন্তু রাজ্যসভা থেকে, কারণ উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি। ঠিক আছে, রাজ্যসভার সভাপতি কে হয়? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, যেহেতু তিনি উপরাষ্ট্রপতি, তাই তাকে পদ থেকে হাঁটাতে গেলে, বা যেহেতু তিনি রাজ্যসভার সভাপতি, তাকে পদ থেকে হাঁটাতে গেলে কারা প্রস্তাব নিয়ে আসবে? সেটা কিন্তু স্বাভাবিকভাবেই নিয়ে আসবে তোমার রাজ্যসভা, যেটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 64। আর্টিকেল নাম্বার 64 বলেছে যে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসাবে কাজ করবে। ঠিক আছে, আর্টিকেল 64 বলেছে। তো যেহেতু উপরাষ্ট্রপতি তোমার রাজ্যসভার সভাপতি, তাহলে তো তাকে যদি পদ থেকে হাঁটাতে হয়, কে বিল নিয়ে আসবে? রাজ্যসভা নিয়ে আসবে, এটাও একটা রাজ্যসভার ক্ষমতা। উপরাষ্ট্রপতিকে পদ থেকে হাঁটাতে গেলে লোকসভা আগে বিল আনতে কিন্তু পারবে না, সবসময় রাজ্যসভাকেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা একটা রাজ্যসভার বিরাট পাওয়ার। নেক্সট, যখন লোকসভা ভঙ্গ থাকে, ঠিক আছে, ভঙ্গ থাকে বলতে 2 রকম ভাবে হয়। এক হচ্ছে কি, এক হচ্ছে কোনো রকম সেশন চলছে না, তোমরা জানো যে লোকসভার বা সংসদের সেশন চলে, সেরকম কোনো সেশন চলছে না, তো তখন আইন তৈরি করবে কে? প্রেসিডেন্ট, যদি কোনো রকম বৈঠক না চলে। আরেকটা ভঙ্গ বলতে কি বোঝায়, ধরো 2025-এ
লোকসভার ভোট হয়েছে, 2029-এ লোকসভা ভঙ্গ হয়ে গেছে, তাদের কার্যকাল ফুরিয়ে গেছে। তো এখনো কি হচ্ছে, ইলেকশন হয়নি, মানে নতুন লোকসভা গঠন হয়নি। সেই সময় যদি আমাদের দেশে আপাত দেখা যায়, ন্যাশনাল এমার্জেন্সি দেখা যায়, তখন এই যে আপাত জারি করতে হবে, তো ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে হবে। তো এই জারি করার অনুমোদনটা রাষ্ট্রপতিকে কে দেবে? সেটা রাজ্যসভা দেবে, ঠিক আছে। তাহলে দুটা জিনিস, এক, যদি কোনো সেশন না চলে তখন আমাদের দেশে যে কোনো বিষয়ে আইন তৈরি করার ক্ষমতা রয়েছে আমাদের রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছো। আবার যদি লোকসভা ভঙ্গ থাকে, মানে লোকসভার মেম্বারদের কার্যকাল কমপ্লিট হয়ে যায় এবং তারা যদি কোনো রকম কোনো নতুন ইলেকশন না হয়, আর সেই সময় যদি আমাদের দেশে কোনো এমার্জেন্সি দেখা যায়, ধরো কোনো একটা দেশ আমাদের দেশের ওপর অ্যাটাক করে দিল, বা আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করছি, তো সেরকম সময় আমাদের দেশের যে আপাতকাল, সেই আপাতকালটাকে জারি করতে অনুমোদনটা কে দেবে, পারমিশনটা কে দেবে? পারমিশন দেবে তোমার রাজ্যসভা, ঠিক আছে। তো এই চারটা হচ্ছে রাজ্যসভার ক্ষমতা। এরপর হচ্ছে রাজ্যসভার কয়েকটা দুর্বলতা রয়েছে। দুর্বলতা যেমন কি? যেমন বাজেট, ঠিক আছে। বাজেট তোমরা জানো, এই বাজেট লোকসভা থেকে প্রস্তুত হয়, ঠিক আছে। কোথায় প্রস্তুত হয়? লোকসভাতে। বাজেট সবসময় লোকসভায় প্রস্তুত হয়, কিন্তু সেটা রাজ্যসভায় 14 দিনের বেশি আটকানো যায় না, ঠিক আছে। তো যদি একটা বাজেট বিল, ঠিক আছে, বাজেট বিল আসে রাজ্যসভাতে, তো রাজ্যসভা সেটা 14 দিনের বেশি আটকে রাখতে পারবে না, তার মধ্যে তাকে সেটাকে পাস করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট, মন্ত্রী পরিষদ মানে হচ্ছে কাউন্সিল অফ স্টেট, তারা কিন্তু রাজ্যসভার প্রতি উত্তরদায়ী নয়, মানে রাজ্যসভার প্রতি কোনো রকম রেসপন্সিবিলিটি তাদের নেই, এটা হচ্ছে দুর্বলতা। এরপর হচ্ছে রাজ্যসভার সময়কাল, তোমাদেরকে কি বললাম যে 6 বছর হচ্ছে তাদের কার্যকাল, এবং প্রতি 2 বছর অন্তর তাদের ইলেকশনটা হয়, সরি। এবারে রাজ্যসভার যদি তুমি একজন এমপি হতে চাও, তোমার কি কি যোগ্যতা প্রয়োজন? এক, তোমাকে ভারতের নাগরিক হতে হবে। দুই, পাগল বা দেউলিয়া হওয়া চলবে না। তিন, কোনো লাভজনক পদে থাকা চলবে না। লাভজনক পদ বলতে কি বোঝায়? কোন রকম সরকারি চাকরি করা চলবে না, ঠিক আছে। সরকারি চাকরিটা হচ্ছে লাভজনক পদ। আর তোমার বয়স মিনিমাম 30 বছর হতে হবে। মিনিমাম কত বছর? 30 বছর হতে হবে তুমি যদি একজন রাজ্যসভার এমপি হতে চাও, ঠিক আছে। এরপর দেখে নাও কোন রাজ্যের কাছে কতগুলা রাজ্যসভার সিট রয়েছে। যেমন অরুণাচল প্রদেশ, প্রথমে দেখো এ দিয়ে রয়েছে অরুণাচল প্রদেশ, কতগুলি? 11টি। সরি, অন্ধ্রপ্রদেশ 11টি, অরুণাচল প্রদেশ 1টি, ঠিক আছে। আসাম 7টি, বিহার 16টি, ছত্তিশগড় 5টি, গোয়া 1, গুজরাট 11টি, হরিয়ানা 5টি, হিমাচল প্রদেশ 3টি, জম্মু কাশ্মীর 4, ঝাড়খণ্ড 6, কর্ণাটক 12, কেরালা 9, মধ্যপ্রদেশ 11, মহারাষ্ট্র 19, মণিপুর 1টি, মেঘালয় 1টি, মিজোরাম 1টি, নাগাল্যান্ড 1টি, দিল্লির কাছে রয়েছে 3টা, উড়িষ্যার কাছে রয়েছে তোমার 10, পুডুচেরি 1টা, পাঞ্জাব 7টা, রাজস্থানের কাছে 10টা, সিকিমের কাছে 1টা, তামিলনাড়ুর কাছে 18টা, তেলেঙ্গানার কাছে 7টা, ত্রিপুরার কাছে 1টা, উত্তরপ্রদেশের কাছে 31টা, উত্তরাখণ্ডের কাছে 3টা, ওয়েস্ট বেঙ্গলের কাছে 16টা, ঠিক আছে। তাহলে টোটাল সব থেকে বেশি কার কাছে রয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কাছে, 31টা সিট রয়েছে রাজ্যসভার, ঠিক আছে। কার কাছে? উত্তরপ্রদেশের কাছে, ঠিক আছে। দেখো 245টা সিট হয়ে গেল টোটাল, বুঝতে পেরেছো? এই হচ্ছে সিট অ্যালোকেশন। নেক্সট, এরপর আমরা আলোচনা করব লোকসভা। লোকসভা কি এতক্ষণ দেখলাম রাজ্যসভা, তাহলে সরলার দুটা গেল, সরল 79, 80, 81, সংসদ রাজ্যসভা হয়ে গেছে। এরপর লোকসভাকে নিয়ে আলোচনা করবো। দেখো
আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 80, এটাকে বলা হচ্ছে লোকসভা। এবং তোমরা প্রায় প্রত্যেকেই লোকসভার যে কার্যকাল সেগুলো নিয়ে মোটামুটি জানো, ঠিক আছে, কারণ এগুলোর সাথে তোমরা পরিচিত, প্রত্যেকদিন খবরে দেখছো, প্রত্যেকদিন কোনো না কোনো কারণে তোমরা জানতে পারছো এই লোকসভা কি, লোকসভাতে কি হচ্ছে, প্রধানমন্ত্রী কি করছে, ঠিক আছে, এগুলো সম্বন্ধে তোমরা প্রায়ই জানতে পারছো। তো দেখো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো মনে রাখবে, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী হয় সে কিন্তু রাজ্যসভা থেকে হতে পারে না, তাকে হতে গেলে লোকসভারই মেম্বার হতে হবে। কারণ কি, লোকসভার যে ইলেকশন সেটা কিন্তু ডাইরেক্ট ইলেকশন। লোকসভার যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা সরাসরিভাবে নির্বাচিত করি। তো এটা দেখবো, দেখো এই সদন 5 বছরের পূর্বেই বিঘটন ঘটে, যার কারণে এটিকে নিম্ন সদন বলে। কি কারণে নিম্ন সদন বলে? এটা 5 বছর কার্যকাল থাকে, অনেক সময় 5 বছরের আগেই বিঘটন ঘটে যায়। কারণ কি, ধরো আমাদের দেশের পার্লামেন্টে এখন দুটা পার্টি সব থেকে ক্ষমতা রয়েছে, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে কংগ্রেস। বিজেপি এখন প্রধানমন্ত্রী রয়েছে, বিজেপি পার্টি ক্ষমতায় রয়েছে, তো তাদের ধরো টোটাল সিট থেকে একটা সিট কমে গেল, তখন তারা কিন্তু আর মেজরিটিতে নেই, তারা কিন্তু আর সরকার গঠন করতে পারবে না। তখন কি করতে হবে, হয় কংগ্রেসের কাছ থেকে একটা নিতে হবে বা নতুন করে ইলেকশন করাতে হবে। তো এটার জন্য বলা হচ্ছে এটাকে নিম্ন সদন, কারণ এটার কোনো স্থায়িত্ব নেই, যে কতদিন এই সদনটা থাকবে তার কোনো স্থায়িত্ব নেই, তার জন্য এটাকে বলা হচ্ছে নিম্ন সদন। ঠিক আছে, নিম্ন সদন বলা হয়। আরেকটা কি বলছে, এই সদনের বহুমতে, এই সদনের বহুমতে কি হচ্ছে, প্রধানমন্ত্রী নির্বাচন হয়। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে লোকসভা রয়েছে, ঠিক আছে, তো লোকসভায় টোটাল সিট সংখ্যা হচ্ছে তোমার 545। ঠিক আছে, দেখো টোটাল সিট সংখ্যা হচ্ছে 543। ঠিক আছে, 543টা সিট সংখ্যা রয়েছে। এই 543টা সিট সংখ্যার মধ্যে 543কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 1 4, 2 7 14, 2 1 2, মানে 271 পয়েন্ট সামথিং হচ্ছে, মানে 272টা সিট যে পার্টির কাছে থাকবে। ঠিক আছে, 543-এর মধ্যে যে পার্টির কাছে এই 543-এর 50% প্লাস 1, 50% মানে হাফ, তার সাথে আরো একটা সিট। ঠিক আছে, এই সিট যার কাছে থাকবে তারাই সরকার গঠন করবে। ঠিক আছে, তো দেখো ধরো বিজেপি পার্টির কাছে যদি না হয় কংগ্রেসের কাছে থাকতো, কংগ্রেসের কাছে যদি 272টা সিট থাকতো, তো তখন তারা কি করতে পারতো, প্রেসিডেন্ট তাদেরকে ডাকতো, আসুন আপনাদের দলের যে নেতা রয়েছে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমি নির্বাচিত করছি, মানে ওটা পার্টির মধ্যে ঠিক হয়ে যায়। ঠিক আছে, যে কাকে প্রধানমন্ত্রী করা হবে তাকেই পাঠানো হয়, তো তাকে প্রধানমন্ত্রী করা হয়। এবং প্রধানমন্ত্রীর যে পরামর্শে প্রেসিডেন্ট আরো অন্যান্য মন্ত্রীদেরকে কি করে, অ্যাপয়েন্ট করে। তাহলে কি, প্রধানমন্ত্রী নির্বাচিত হয় না, প্রধানমন্ত্রী কি হয়, একজন এমপি হিসাবে নির্বাচিত হয়। এবং যে পার্টির কাছে সব থেকে বেশি সিট থাকে সেই পার্টির বা সেই দলের যে নেতা তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, এবং প্রধানমন্ত্রীর যে পরামর্শ, সেই পরামর্শটা নিয়ে পরে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আরো অন্যান্য যে মন্ত্রী পরিষদ রয়েছে বা মন্ত্রীরা রয়েছে তাদেরকেও অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস নোট করে রাখো। আচ্ছা, একটু পেজ একটা দরকার। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা নোট করে নাও। দেখো পরীক্ষাতে এইগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে না তখন অসুবিধা হয়ে যায়। দেখো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মনে রাখবে, প্রধানমন্ত্রী কিন্তু ইলেক্টেড হয় না, মানে নির্বাচিত হয় না। ঠিক আছে, কি হয়, অ্যাপয়েন্ট হয়।
অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। দেখো প্রসেসটা কি তোমাদেরকে আমি বলি, কারণ এটা জানাটা খুব প্রয়োজন, যেহেতু লোকসভার নিয়ে আলোচনা করছি। দেখো লোকসভাতে ধরো টোটাল 100টা সিট রয়েছে, অরিজিনাল জানার দরকার নেই, ধরো 100টা সিট রয়েছে। তো আমাদের সংবিধান কি বলছে, যে দলের কাছে সব থেকে বেশি সিট থাকবে, সব থেকে বেশি বলতে কি মিনিমাম 50% প্লাস 1 সিট থাকবে, তাকেই, সেই দলকেই কি করতে হবে, সরকার চালাতে দিতে হবে। তো 100টা সিট রয়েছে, এই 100টা সিটের উপর দুটো পার্টি কি করছে, ভোটে দাঁড়াইছে। একটা পার্টির নাম হচ্ছে বিজেপি, একটার নাম হচ্ছে কংগ্রেস। ঠিক আছে, ভোটে দাঁড়াইছে। তো ভোট হয়ে গেল, ভোট হওয়ার পর দেখলো বিজেপি পার্টি 51টা সিট পেয়েছে, কংগ্রেস পার্টি 49টা সিট পেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 50% প্লাস 1 কার কাছে রয়েছে, বিজেপির কাছে। তাহলে বিজেপি পার্টি কি করবে, সরকার গঠন করবে। ঠিক আছে, সরকার গঠন করবে। এরপর যখন বিজেপি পার্টির কাছে 51টা সিট হয়ে গেল, তখন প্রেসিডেন্ট এই বিজেপি পার্টির যে নেতা তাকে ডাকবে। এবারে বিজেপি পার্টি ভেতরে ভেতরে ঠিক করে নেয় যে কাকে প্রধানমন্ত্রী করা হবে এবং কাকেই নেতা বানানো হয়। ঠিক আছে, তো প্রেসিডেন্ট এই বিজেপি পার্টির নেতাকে ডাকবে এবং ওই নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ দেওয়াবে বা প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, তো প্রধানমন্ত্রীর যে পারমিশনে বা প্রধানমন্ত্রীর পরামর্শে, পারমিশনটা ভুল, পরামর্শে প্রেসিডেন্ট আবার অন্যান্য যে মন্ত্রী রয়েছে তাদেরকেও নির্বাচিত করবে বা অ্যাপয়েন্ট করবে। এটা হচ্ছে সাধারণ প্রসিজার। ঠিক আছে, আবার যদি ধরো এই 100টা সিটের মধ্যেই 3টা পার্টি ভোটে দাঁড়ায়, একটা হচ্ছে তোমার বিজেপি, একটা হচ্ছে কংগ্রেস, আর একটা হচ্ছে তৃণমূল। ঠিক আছে, তিনটা পার্টি ভোটে দাঁড়ালো। দেখো বিজেপি পেল 40টা ভোট, কংগ্রেস পেল 30টা ভোট, তৃণমূল পেল 30টা ভোট। তাহলে দেখো এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কারু কাছে 50% প্লাস 1, এই যে এটা কিন্তু কারুর কাছে নেই। তাহলে কি করতে হবে, দেখো এখানে দুটা হতে পারে, হয় বিজেপি আর কংগ্রেস একসাথে একজোট হয়ে গেল, তাহলে এদের দুজনকার মিলে ভোট সিট সংখ্যা হলো 70টা এবং তখন 50% প্লাস 1 এটা হয়ে যাচ্ছে। বা আর কি হতে পারে, আর কি হতে পারে, আরেকটা হতে পারে তোমার, হয় বিজেপি আর তৃণমূল এই দুটো পার্টি যোগ হয়ে গেল, তখনও 70টা হয়ে যাচ্ছে। তাহলে তারাও কিন্তু পার্টি গঠন করতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে। বা আরেকটা কি হতে পারে, আরেকটা জিনিস যেটা ঘটনাটা ঘটতে পারে, সেটা হচ্ছে তোমার এই কংগ্রেস এবং তৃণমূল এই দুটো পার্টি মিলে সরকার গঠন করতে পারে, মানে মিনিমাম 51টা সিট আনতেই হবে। ঠিক আছে, সেটা যে পার্টির সাথে মিশে পড়েই হোক না কেন, মানে 100টার মধ্যে 51টা সিট না নিয়ে আসতে পারলে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না। এটাই বলেছে তোমার এই ব্যাপারে। এই সদনের সদস্যদের নির্বাচন জনতা সোজাসুজি করে। হ্যাঁ, সোজাসুজি তো করি আমরা, প্রত্যেক 5 বছর অন্তর যে আমরা ভোট দিই ইভিএম এ করে, ভোটের সময় চপ মুড়ি খাওয়ায়। তো এই যে নির্বাচনটা, এটা সদস্যরা আমরা সরাসরি করি। আমরা দেখি যে আমাদের যে এরিয়া সেখানের মধ্যে কে কে ভোটে দাঁড়াইছে, বিজেপি থেকে কে দাঁড়াইছে, কংগ্রেস থেকে কে, তৃণমূল থেকে কে। তারপর আমরা ঠিক করি যে আচ্ছা এই মানুষটা আমরা প্রতিনিধি হিসাবে দেখতে পাই, দেখতে চাই আমাদের দেশের, তাকে আমরা ভোট দিই। এটা হচ্ছে ঠিক। নেক্সট কি, ভারতের নাগরিক যে কোনো রাজ্য থেকে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, তার মানে কি, ধরো আমি, আমার নাম ধরো রাহুল। ঠিক আছে, রাহুল, আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আমি কি করলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে ভোটে না দাঁড়িয়ে চলে গেলাম আসাম। আসামে গিয়ে কিন্তু আমি ভোটে দাঁড়াতে পারি। ঠিক আছে, আবার আমি রাজস্থানে গিয়েও ভোটে দাঁড়াতে পারি, আবার ত্রিপুরাতে গিয়েও ভোটে দাঁড়াতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি ভারতের নাগরিক হয়ে আমি যে কোনো জায়গাতে, ভারতের যে কোনো স্টেটে গিয়ে পরে ভোটে দাঁড়াতে পারি।
একজন ব্যক্তি একাধিক রাজ্যে ভোটে দাঁড়াতে পারে? হ্যাঁ পারে। তোমরা জানো যে কংগ্রেসের রাহুল গান্ধী দুটা জায়গা থেকে ভোটে দাঁড়াইছিল, ঠিক আছে। নরেন্দ্র মোদী দুটা জায়গা থেকে ভোটে দাঁড়াইছিল, কেননা তারা জানে একটা যদি হারি আর একটা আমি জিতবই, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কি, যে 1952 সালে লোকসভার প্রথম বৈঠক হয় এবং তখন এটার নাম ছিল হাউস অব দ্য পিপল। প্রথম বৈঠকের নাম ছিল হাউস অব দ্য পিপল। পরবর্তী ক্ষেত্রে 1954 সালে এটার নাম পরিবর্তন করে করা হয় লোকসভা, ঠিক আছে। নেক্সট, আর্টিকেল 82 কি বলছে? তাহলে লোকসভা হয়ে গেল, তোমরা দেখতে পেলে। আর্টিকেল 82 বলছে প্রত্যেকটা জনগণনার পর রাজ্যসভার সিট সংখ্যা লোকসভার সিট সংখ্যা পাল্টাতে হবে। মানে কি বলেছে, যে প্রত্যেক 10 লাখ জনগণের ওপর একজন এমপি থাকতে হবে। একজন এমপি মানে কি 10 লাখ জনগণের উপর 10 লাখ জনগণের উপর একজন এমপি থাকতে হবে, ঠিক আছে। নেক্সট, আর্টিকেল নাম্বার 83, এখানে কি বলেছে, যে সদনের অবধি বলেছে সংসদের দুটি কক্ষের সময়কাল সংজ্ঞায়িত করে। তোমরা জানো একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি যে রাজ্যসভা এবং লোকসভা, রাজ্যসভার সময়কাল হচ্ছে 6 বছর কার্যকাল, আর এটা ভঙ্গ হতে পারে না। আর লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর, কিন্তু 5 বছরের আগেও ভঙ্গ হয়ে যেতে পারে। নেক্সট, লোকসভার যদি এমপি হতে চাও সেক্ষেত্রে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? এক, ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে। 2, পাগল বা দেউলিয়া হওয়া চলবে না। 3, সর্বনিম্ন বয়স কিন্তু 25 বছর হতে হবে। এখানে একটা জিনিস দেখো, এরা দেশ চালাচ্ছে, কি চালাচ্ছে? দেশ। কিন্তু এদের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। কোয়ালিফিকেশন প্রয়োজন নেই, শুধুমাত্র কি ভারতের নাগরিক হতে হবে, পাগল দেউলিয়া হওয়া চলবে না, সর্বনিম্ন বয়স 25 হতে হবে। যারা স্টুডেন্ট রয়েছে তারা কি করছে? পড়াশোনা করছে, পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু চাকরি হচ্ছে না। কিন্তু একজন এমপি সে কিন্তু সরকারি কর্মচারী নয়, সে দেশ সেবার কাজ করছে, লাভের পদেও নেই, সে লাভের পদে আছে কিনা সবাই জানে আর কি। তো তাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। অথচ তুমি একটা সরকারি প্রতিষ্ঠানে যদি চা বিতরণ করতে যাও সেখানেও তোমার কোয়ালিফিকেশনটা প্রয়োজন, যে না এত কোয়ালিফিকেশন হতে হবে, এইরকম পরীক্ষায় পাস করতে হবে, তবে যাই তুমি ওই চাকরিটা পাবে। কিন্তু তুমি দেশের নাগরিকের সর্বোচ্চ পদ মানে লোকসভার এমপি হতে চাইছো, কিন্তু তোমার কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। এরপর দেখে না প্রত্যেকটা রাজ্য অনুসারে কিরকম সিট রয়েছে। তো টোটাল সিট সংখ্যা হচ্ছে 543টা। কোন রাজ্য কতগুলো করে পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমরা যেটা নোট করে রাখবে, যে তুমি যে রাজ্য থেকে বিলং করো, ঠিক আছে, তুমি যে রাজ্যের বাসিন্দা সেখানকার কতগুলো সিট রয়েছে সেটা একটু নোট করে নিও। অরুণাচল প্রদেশ টোটাল 25টা সিট রয়েছে। সুর বারবার ভুল হয়ে যাচ্ছে। প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে 25টা। অরুণাচল প্রদেশের কাছে রয়েছে 2টা। আসামের কাছে রয়েছে 14টা। বিহারের কাছে রয়েছে 40টা সিট। ছত্তিশগড়ে রয়েছে তোমার 11টা সিট। গোয়াতে রয়েছে তোমার 2টা এমপি সিট। গুজরাটে 26টা। হরিয়ানাতে 10টা। হিমাচল প্রদেশে 4টা। ঝাড়খণ্ডে 14টা। কর্ণাটকে 28টা। কেরালাতে 20টা। মধ্যপ্রদেশে 29টা। মহারাষ্ট্রে 48টা। মণিপুরে 2টা। মেঘালয়ে 2টা। মিজোরামে 1টা। নাগাল্যান্ডে 1টা। উড়িষ্যাতে 21টা। পাঞ্জাবে 13টা। রাজস্থানে হচ্ছে তোমার 25টা। সিকিম, সিকিমে একটাই কিন্তু এমপি। তামিলনাড়ু 39। তেলেঙ্গানা 17। ত্রিপুরা 2টা। উত্তরপ্রদেশ 80টা। ঠিক আছে, সর্বোচ্চ আসন সংখ্যা কার কাছে রয়েছে?
সর্বোচ্চ সেটা হচ্ছে ইউপি 80টা। তাহলে দেখো ইউপিতে লোকসভা এবং রাজ্যসভা দুটাতেই সব থেকে বেশি সিট, লোকসভায় রয়েছে 80টা আর রাজ্যসভায় রয়েছে 31টা। ঠিক আছে, অনেক বড় রাজ্য। উত্তরাখণ্ড 5টা, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 42টা। ঠিক আছে, আন্দামান নিকোবরে 1টা, ছত্তিশগড়ে 1টা, দাদরা নগর হাভেলি দমন দিউ 2টা, জম্মু কাশ্মীরে 5টা, লাদাখে 1টা, লক্ষদ্বীপ 1টা, দিল্লি 7টা, পুডুচেরি 1টা। ঠিক আছে, তো তুমি যে রাজ্যের সেগুলো নোট করে নিও। নেক্সট আর্টিকেল নাম্বার 85, এখানে কি বলছে যে ভারতের সংবিধানের 85তম অনুচ্ছেদ সংসদের অধিবেশন, বিলুপ্তি এবং স্থগিতকরণকে নিয়ন্ত্রণ করে। এটি রাষ্ট্রপতিকে সংসদ তলব, স্থগিত বা ভেঙে দেওয়ার ক্ষমতা দেয়। তার মানে কি, সত্র আহুত, সত্র বসান এবং কার্যবাহী স্থগিত এবং বিঘটন, এই চারটার পাওয়ার আর্টিকেল 85 কাকে দিচ্ছে? প্রেসিডেন্টকে দিচ্ছে। আর্টিকেল 85 অনুসারে প্রেসিডেন্ট কি কি করতে পারে দেখো, প্রেসিডেন্ট কি কি করতে পারে। এক হচ্ছে কি, সংসদকে তলব করতে পারে। ঠিক আছে, আর কি করতে পারে? স্থগিত করে দিতে পারে। আর কি করতে পারে? কার্যকালের একটা হচ্ছে তোমার সত্রাবসান করতে পারে, আর একটা করতে পারে কি, ভেঙে দিতে পারে। দেখো ব্যাপারটা কি, সত্র আহুত মানে কি, যখন কোনো একটা বিল, ঠিক আছে, বিল যখন বানাতে হবে তখন লোকসভা এবং রাজ্যসভাকে যে ডাকছে, এটা কে ডাকে? বলে লোকসভার এমপি এবং রাজ্যসভার এমপিদেরকে সংসদকে তলব করা। তার মানে কি, সংসদকে তলব করা মানে প্রেসিডেন্ট যখন কোনো চায় যে একটা বিল তৈরি করা হোক, ধরো বাজেটের সময় তো দরকার, বা তোমার কোনো একটা বিল নিয়ে এলো, সেই বিলটাকে তৈরি করতে গেলে তো সংসদকে প্রয়োজন, তো সংসদকে যে ডাকছে আর্টিকেল 85 ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে সত্র আহুত বা সংসদকে তলব করা। ঠিক আছে, এরপর হচ্ছে সত্রবসান কি, এদেরকে বিল তৈরি করার জন্য ডেকেছিল। এরপর বিল যখন তৈরি করা হয়ে যায় তখন তাদেরকে নিজের নিজের জায়গায় পাঠিয়ে দেয়, বিল তৈরি করা হয়ে গেলে। ঠিক আছে, এরপর স্থগিত। তোমরা দেখবে এক মাঝে মধ্যে খবর চ্যানেলগুলো দেখবে, ঠিক আছে, লোকসভার যখন কার্যকাল চলে তখন দেখবে একে চেঁচাচ্ছে, মানে কি বলছে সবাই হাততালি দিচ্ছে একসাথে, কেউ কাউ কথা বলতে দিচ্ছে না, এরকম একটা ঘটনা তোমরা দেখতে পাবে। তো এরকম সময় যে কার্যকালটাকে কিছুক্ষণের জন্য আটকে দেওয়া, সেটাকে বলা হচ্ছে স্থগিত করে দেওয়া। আর একটা হচ্ছে ভেঙে দেওয়া। তার মানে কি, যদি দেখো রাজ্যসভার ভেঙে দেওয়া যায় না, কারণ কি এখানে তো প্রত্যেক 2 বছর অন্তর ভোট হচ্ছে এবং এদের কোনো মেজরিটির প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু লোকসভাতে সরকার গঠন করতে গেলে মেজরিটি প্রয়োজন 50%+1 সিট তোমার কাছে থাকতে হবে। যদি কোনো সময় দেখা গেল, ধরো লোকসভায় 2টা পার্টি রয়েছে, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে তোমার বিজেপি। ঠিক আছে, তো বিজেপির কাছে এখন সরকার গঠন করেছে, তাহলে বিজেপির কাছে 50%+1 সিট রয়েছে। কিন্তু কংগ্রেস কি বললো যে না, বিজেপির কাছে 50%+1 সিট নেই, তাহলে আমরা কি নিয়ে আসবো? নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশন। ঠিক আছে, এই নো কনফিডেন্স মোশনটা যখন আনা হবে, তখন বিজেপিকে দেখাতে হবে যে হ্যাঁ আমাদের কাছে 50%+1 সিট রয়েছে। এবং বিজেপি যদি প্রমাণ করতে না পারে যে আমাদের কাছে 50%+1 সিট আছে কি নেই, যদি প্রমাণ করতে পারে যে নেই তাদের কাছে, তাহলে কিন্তু বিজেপি পার্টি আর সরকার চালাতে পারবে না। তখন লোকসভাটাকে কি করা হয়? ভেঙে দেওয়া হয়। কে ভাঙে? রাষ্ট্রপতি ভাঙে। তার জন্য দেখবে আমাদের দেশে টোটাল যে সিট সংখ্যা সেটা হচ্ছে 543,
আর এই 543-এর 50% প্লাস 1 হচ্ছে তোমার 273। ঠিক আছে, এই 273 কে বলা হচ্ছে ম্যাজিক নাম্বার। ঠিক আছে, তো এই ম্যাজিক নাম্বারটা যে পার্টির কাছে থাকবে, মানে 273টা সিট যে পার্টির কাছে থাকবে, তারাই কিন্তু সরকার গঠন করে। নেক্সট দেখো, আমাদের পার্লামেন্টে টোটাল 3টা সেশন হয় বা 3টা বৈঠক হয়। ঠিক আছে, একটা হচ্ছে বাজেট সেশন, যেটা তোমার হয় তোমার ফেব্রুয়ারি থেকে মে, মানে আর কদিন পরেই শুরু হবে বাজেট সেশন। ঠিক আছে, ফেব্রুয়ারি টু মে, এবং এটা সবচেয়ে বড় বৈঠক বাজেট। তারপর হচ্ছে বর্ষাকালীন একটা মনসুন, এটা জুলাই থেকে আগস্টে হয়। আর একটা হচ্ছে উইন্টার, নভেম্বর থেকে ডিসেম্বর, এটা সব থেকে ছোট, সব থেকে ছোট। আরেকটা জিনিস এখানে নোট করবে যে দুটা সেশনের মাঝখানে, ঠিক আছে, ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ হতে পারে। কি বলছে, দুটা বৈঠকের মাঝখানে, নোট করে লিখে রাখো। সংসদের দুটি বৈঠকের মাঝখানে ম্যাক্সিমাম 6 মান্থের গ্যাপ হতে পারে, তার বেশি কিন্তু নয়। ঠিক আছে, এরপর আর্টিকেল 86 দেখে নাও। আর্টিকেল 86 কি বলছে? আর্টিকেল 86 বলছে রাষ্ট্রপতির ভাষণ, মানে রাষ্ট্রপতি কিছু কি করবে, বক্তৃতা দিবে। ঠিক আছে, কখন বক্তৃতা দিবে? প্রত্যেক বছর যখন ফার্স্ট বৈঠক হচ্ছে, প্রত্যেক বছরের প্রথম বৈঠক হচ্ছে বাজেট সেশন। ঠিক আছে, তো এই প্রত্যেক বছরের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি কিছু বক্তৃতা দেয়। কোথায় দেয়? লোকসভা, রাজ্যসভা, দুজনকে এক জায়গায় ডেকে বা যে কোনো একটা সদনে গিয়ে পড়ে রাষ্ট্রপতি বক্তৃতা দেয়। এটাকে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিভাষণ। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 86। আর্টিকেল 86 এ কি বলছে? রাষ্ট্রপতির অভিভাষণ। রাষ্ট্রপতির অভিভাষণ, এখানে রাষ্ট্রপতি কি করে? বক্তৃতা দেয়। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই যে বক্তৃতাটা রাষ্ট্রপতি দিচ্ছে, এটাকে লিখে দেয় জানো? এটা ঠিক করে দেয় তোমার যে সরকার রয়েছে, সেই সরকার। ঠিক আছে, মন্ত্রী পরিষদ ঠিক করে দেয় রাষ্ট্রপতি কি বলবে না বলবে। ঠিক আছে, তার মানে কি, কেন রাষ্ট্রপতি নিজের কথা বলে না। নেক্সট আর্টিকেল নাম্বার 87, এটা বলা হচ্ছে তোমার রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ। কি বলা হচ্ছে এটা? বিশেষ অভিভাষণ। এটা বলা হচ্ছে তোমার স্পেশাল অ্যাড্রেস অফ প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ, বিশেষ বক্তৃতা কখন দেয়? যখন 5 বছর পর নতুন লোকসভার গঠন হয়, যখন নতুন সরকার গঠন হয়, তখন কে ভাষণ দেয়? তখন ভাষণ দেয় রাষ্ট্রপতি। তো সেটাকে বলা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের বিশেষ অভিভাষণ। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে রাষ্ট্রপতিকে অবশ্যই সংসদের উভয় কক্ষে একসঙ্গে ভাষণ দিতে হবে। রাষ্ট্রপতিকে তলবের কারণ সংসদকে জানাতে হবে। রাষ্ট্রপতি কেন সংসদকে ডাকছে সেটা জানাতে হবে। প্রতিটি হাউসের নিয়মে অবশ্যই বক্তব্যের বিষয়ে আলোচনার জন্য সময় বরাদ্দ করতে হবে। প্রতিটি হাউসের নিয়ম অন্যান্য ব্যবসার উপর আলোচনার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়, শুধু এটুকু মনে রাখবে আর্টিকেল 87 অনুসারে যখন নতুন সরকার গঠন হয়, তখনের বক্তৃতা।
ঠিক আছে। নেক্সট আর্টিকেল নাম্বার 93, তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা আর্টিকেল পড়তে হয় এমন কিন্তু নয়। আর্টিকেল নাম্বার 93 কি বলা হয়েছে, লোকসভার স্পিকার। লোকসভার স্পিকারটা কি, দেখো আমরা কি বলেছিলাম যে আমাদের দুটো হাউস, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার হেড কে হয়, সভাপতি। আর এই সভাপতিটা কে হয়, সভাপতিটা হয় তোমার ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি রাজ্যসভার হেড হয়, এবং সভাপতির কাজ কি, রাজ্যসভার কাজটাকে চালনা করা। কিন্তু লোকসভার হেড কে হয়, তাকে বলা হচ্ছে স্পিকার। ঠিক আছে, লোকসভার হেড হয় স্পিকার। তিনি কি করেন, লোকসভার যে কাজ, কে কখন কথা বলবে, কে কোন বিল নিয়ে আলোচনা হবে, কোন মানে লোকসভার যাবতীয় যা কাজ সেটা করে কে, সেটা করে লোকসভার স্পিকার, আর্টিকেল নাম্বার 93-তে। ঠিক আছে, এরপর লোকসভার স্পিকার কিরকম ভাবে হয়, দেখো লোকসভার স্পিকারটাকে কিরকম ভাবে করা হয়। নতুন যখন লোকসভা গঠন করা হলো তখন 543 জন মেম্বার লোকসভায় চলে এলো, এবং তাদের মধ্যে কি হয়, একজনকে বানানো হয়, এমপি হিসাবে বানানো হয়। ঠিক আছে, তাহলে 543 জন এমপির মধ্যে একজনকে কি করা হয়, স্পিকার বানানো হয়, একজনকে স্পিকার বানানো হয়। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো এই যে লোকসভার স্পিকার রয়েছে, ইনি কিন্তু একজন এমপি। ঠিক আছে, ইনি হচ্ছেন একজন এমপি, ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে সংসদের লোকসভাতে গেছে, কিন্তু সেখানে লোকসভার যারা সদস্য রয়েছে তারা মিলে ঠিক করেছে যে এই ব্যক্তিকে লোকসভার স্পিকার বানানো হোক। তার জন্য যদি লোকসভার স্পিকারকে তার পদ থেকে হাঁটাতে হয়, এই প্রশ্নটা পাবে, পদ থেকে হাঁটাতে গেলে বিলটা কোথায় পাস করতে হবে, ঠিক আছে, বা প্রস্তাবটা কোথায় আনতে হবে, সেটা হচ্ছে লোকসভাতে। ঠিক আছে, তাহলে কি লোকসভার সদস্যরা কি করবে, লোকসভার স্পিকারকে পদ থেকে হাঁটাবে। আমি কি বলছি বারবার ব্যাপারটা বুঝো, লোকসভার যে স্পিকার হয় সে কিন্তু একজন এমপি, একজন ভোটে জিতা এমপি। ঠিক আছে, আর তিনি একজন লোকসভারই সদস্য। তাই তাকে যদি পদ থেকে হাঁটাতে হয় সেক্ষেত্রে যে প্রস্তাবটা আসবে প্রথমত লোকসভায়, এবং সেই প্রস্তাবে কে কে ভোট দিবে, লোকসভার সকল সদস্য সেটাতে ভোট দিবে। যারা নির্বাচিত হয়েছে প্রত্যেক সদস্যই কিন্তু ভোটটা দিবে কোথায়, লোকসভার স্পিকারের পদ থেকে হাঁটাতে গেলে। দেখো বুঝাই, তোমরা বুঝতে পারছো কিনা কে জানে। ধরো এখন বর্তমানে ওম বিড়লা কি রয়েছেন, স্পিকার রয়েছেন। স্পিকার হওয়ার আগে তিনি একজন এমপি। ঠিক আছে, ভোটে দাঁড়াইছে, ভোটে জিতেছে, তারপরে এমপি হয়েছে। তারপর তাকে কি করা হয়েছে, সবাই মিলে ঠিক করলো যে স্পিকার তাকে বানানো হোক, লোকসভার স্পিকার বানানো হয়েছে। এরপর কোনো সময় মনে হলো কোনো একটা দলের লোকের যে না, ওম বিড়লা একজন স্পিকার হিসাবে তার কাজ ঠিকঠাক করছে না, তাকে তার পদ থেকে হাঁটাতে হবে। তো স্পিকারের পদ থেকে হাঁটাতে গেলে রাজ্যসভার কোনো রকম কাজ নেই, যেহেতু তিনি রাজ্যসভার সদস্য নন। ঠিক আছে, তাহলে প্রস্তাবটা কে নিয়ে আসবে, প্রস্তাবটা আনবে লোকসভার সদস্যরা। ঠিক আছে, এই প্রস্তাবে ভোট কারা দেবে, সেটা হচ্ছে লোকসভার সকল সদস্য। এইটুকু জিনিস একটুকু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট এরপর কয়েকটা প্রশ্ন যেগুলো বারবার আসে, পরীক্ষাতে বারবার এসেছে, সেগুলো দেখো। রাজ্যসভার প্রথম সভাপতি কে, তার নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, কে সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার প্রথম উপপ্রধান, কাকে বলা হচ্ছে ডেপুটি চেয়ারপারসন।
ঠিক আছে, তার নাম হচ্ছে S.B. কৃষ্ণমূর্তি রাও। বোঝা গেছে। রাজ্যসভার বর্তমান সভাপতি কে রয়েছে? তার নাম হচ্ছে জগদীপ ধনখড়। এবং এনার বিরুদ্ধে কয়েকদিন আগেই ডিসেম্বর মাসে রিমুভাল প্রসিজার চালু হয়েছিল। ঠিক আছে, রিমুভাল প্রসিজার, কিন্তু সেটা কমপ্লিট হয়নি। নেক্সট, রাজ্যসভার বর্তমান ভাইস সভাপতি কে রয়েছেন? তার নাম হচ্ছে হরিবংশ নারায়ণ সিং। কি নাম? হরিবংশ নারায়ণ সিং। তাহলে উপপ্রধান রাজ্যসভার রয়েছে তোমার হরিবংশ নারায়ণ সিং এবং সভাপতি রয়েছেন জগদীপ ধনখড়। নেক্সট, প্রথম লোকসভার গঠন হয়েছিল তোমার 17 এপ্রিল 1952 সালে। প্রথম লোকসভা সম্মেলন হয় 13 মে 1952 তে। প্রথম গঠন হয়েছিল 17 এপ্রিল, আর প্রথম সম্মেলন বা প্রথম বৈঠকটা হয়েছিল 13 মে। ঠিক আছে। লোকসভা নির্বাচনের পদ্ধতি কিরকম? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। মানে কি? ভোটে দাঁড়াইছে এ ব্যক্তি এবং বি ব্যক্তি, এর মধ্যে যে সব থেকে বেশি ভোট পাবে, ভোট সংখ্যা যার সব থেকে বেশি, সেই কিন্তু ভোটে জিতে যাবে। এটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ঠিক আছে। নেক্সট, জি.ভি. মাভলঙ্কা ছিলেন লোকসভার প্রথম স্পিকার। তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটা কিন্তু পরীক্ষায় আসে। জি.ভি. মাভলঙ্কার প্রথম স্পিকার লোকসভার। ঠিক আছে, মানে 1952 সালের। ঠিক আছে ঘটনা। আচ্ছা, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? এটাও পরীক্ষায় আসে। মীরা কুমার। ঠিক আছে, মীরা কুমার প্রথম মহিলা স্পিকার। আর একটা হচ্ছে বর্তমানে কে রয়েছে, তার নাম হচ্ছে ওম বিড়লা। ঠিক আছে, ওম বিড়লা ছবিটা তোমাকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার। আর এখানে হচ্ছে বাকি সদস্যরা রয়েছে, এই যে নির্মলা সীতারমন, ভারতের ফাইন্যান্স মিনিস্টার, এবং যে ট্যাক্সের বসুলি যে করে, ট্যাক্স কালেকশন। ঠিক আছে, জিএসটি, জিএসটি, জিএসটি কালেকশন কে করে? নির্মলা সীতারমন। বিরাট লোক। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আমাদের যে নতুন পার্লামেন্ট, সেটা নিয়ে দেখে নাও কয়েকটা জিনিস। 28 মে 2023-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনায়ক দামোদর সাভারকারের 140তম জন্মবার্ষিকীতে নতুন সংসদের উদ্বোধন করেন। ঠিক আছে, কবে করেছিল? 28 মে 2023। কার জন্মবার্ষিকী উপলক্ষে? বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে। নতুন সংসদ ভবনটি টাটা লিমিটেড দ্বারা নির্মিত হয়েছিল। ঠিক আছে। আর এটার আর্কিটেক্ট, মানে এটার যে বাস্তুকার, তার নাম কি? বিমল প্যাটেল। এইটুকু জিনিস মনে রাখলেই যথেষ্ট। আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, যেটা দেখবে সঙ্গোল, খুব চর্চায় এসেছিল। সঙ্গোল, সঙ্গোলটা কি? একটা দণ্ড, যেটাকে বলা হতো কি? এই দণ্ডটা ছিল চোল বংশের। হিস্ট্রিতে তোমরা জানবে চোল ডাইনেস্টি রয়েছে, তো চোল বংশের একটা দণ্ড ছিল, সেটা হচ্ছে সঙ্গোল। এই সঙ্গোলটা কি? এই সঙ্গোলটা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রতীক। ক্ষমতা হস্তান্তরের প্রতীক। ঠিক আছে। যখন ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যায়, তখন কি করেছিল জানো? তখন ব্রিটিশরা এই সঙ্গোল দণ্ডটি কাকে দিয়েছিল? জওহরলাল নেহেরুকে। তার মানে কি? তারা, ব্রিটিশরা কি করেছে, তাদের ক্ষমতাটা জওহরলাল নেহেরুর হাতে দিয়েছিল। ঠিক আছে। তো সঙ্গল হচ্ছে কি? ক্ষমতা হস্তান্তরের প্রতীক, যেটার উচ্চতা হচ্ছে 5 ফুট। পরীক্ষায় বাই চান্স যদি আসে 5 ফুট। এবং এই সঙ্গলের যে উপরের দিকে ছবিটা রয়েছে, সেখানে নন্দীর ছবি রয়েছে। ভগবান শিবের যে বাহন নন্দী, সেই নন্দীর চিত্র রয়েছে। এই সময় ছবিটা নেই, নাহলে দেখাই দিতাম। সেই নন্দীর ছবি রয়েছে। ঠিক আছে, প্রতিমাটা
রয়েছে। তো দেখো আজকের যে ক্লাস, আজকে আমরা যে সরলা বা সরল, সরল, স ফর সংসদ, র ফর রাজ্যসভা, আর ল ফর লোকসভা, এই তিনটা নিয়ে আলোচনা করেছি। তার সাথে যে স্পিকার অফ লোকসভা, লোকসভার যে স্পিকার তাকে নিয়েও আলোচনা করা হয়েছে। পরের দিনের ক্লাসে আমরা গণপূর্তি কি, কোরাম বা গণপূর্তি কি, এরপর বিভিন্ন ধরনের যে বিল রয়েছে বা জয়েন্ট সেশন কি, তারপর রয়েছে তোমার বিভিন্ন যেমন বাজেট কি, ঠিক আছে, বা মানি বিল কি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে জুডিশিয়ারি সিস্টেম বা আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে তাকে নিয়েও আলোচনা করব। এই দুটো জিনিস আলোচনা করলেই ভাগ 5 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, টাটা।